আমার টাকা বা গয়না লাগবে না মা। যার কাছে জীবন সঁপে দিচ্ছি তার কাছে সামান্য কাগজের নোটের দাবি করে কি হবে? খুতবা শেষে কাজী সাহেব রুশদির দিকে তাকিয়ে বলতে শুরু করলেন। পিতা আনাজ হকের কন্যা রুমাইশা হক চৌধুরী আপনাকে সরফরাজ খান পিতা শেহজাদ খানের সাথে 50 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহে আবদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। রুশদির এক কাঁধে রাইমা খানের মমতাময়ী হাতের স্পর্শ, অন্য পাশে ছায়ার মতো দাঁড়িয়ে তিথি। অথচ এই ভিড়ের মাঝেও রুশদির তৃষ্ণার্ত চোখ দুটো হন্যে হয়ে কাউকে খুঁজে ফিরছিল। সে তাকিয়ে দেখলো স্টেজের কিছুটা দূরে আনাস হক আর নাহিদা দাঁড়িয়ে আলাপ করছেন। আনাস হককে দেখে মনে হচ্ছে তিনি বড্ড ব্যস্ত, যেন এই বিয়ের আসরের চেয়ে অন্য কোনো আলোচনা তার কাছে বেশি জরুরি। নিজের মেয়ের জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি চলছে, অথচ বাবার ধ্যান নেই এদিকে। মুহূর্তে রুশদির দু চোখ জ্বলে উঠল, বুক ফাটা অভিমানে চোখ দিয়ে বেরিয়ে এলো তপ্ত নোনা জল। প্রতিটি মেয়ে তার জীবনের এই সন্ধিক্ষণে বাবার হাতের একটু ভরসা চায়, মাথার উপর বটবৃক্ষের মতো এক ফালি ছায়া চায়। কিন্তু রুশদির পাশে তার আপন কেউ নেই। বাবা কি পারতেন না ফর্মালিটির জন্য হলেও আজ মেয়ের পাশে এসে তার সাহস হয়ে দাঁড়াতে? রুশদির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিল। ওকে ওভাবে চুপ করে থাকতে দেখে রাইমা খান নিচু স্বরে তাগাদা দিলেন। কবুল বলো রুদুষী। পাশ থেকে তিথিও বলল, রুশদি, আর দেরি করিস না, কবুল বল। রুশদি হাতের মুঠোয় থাকা টিস্যু দিয়ে দ্রুত চোখ দুটো মুছে নিল। কান্নার তোড়ে গলার কাছে একরাশ কষ্ট দলা পাকিয়ে আছে, কোনো শব্দ যেন বেরোতে চাইছে না। সে দু চোখ বন্ধ করে তার মায়ের মুখটা মনে করার চেষ্টা করলো। এক বুক দীর্ঘশ্বাস ফেলে কাপা কাপা গলায় অস্ফুট স্বরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব বললেন। আরেকবার বলুন মা কবুল। রুশদি এবার কণ্ঠকে একটু শক্ত করে দুবার উচ্চারণ করলো, কবুল। এরপর কাজী সাহেব মুখ ফেরালেন ফারাজের দিকে। রুমাইশা হক রুশদিকে 50 লক্ষ টাকা দেনমোহর আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি কি কবুল করলেন? ফারাজের স্পষ্ট স্বরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল করলাম। ফারাজের এ কথাটি বলার সঙ্গে সঙ্গে নবদম্পতির হৃদয়ে এক অদ্ভুত তরঙ্গ বয়ে গেল। রুশদির সর্বাঙ্গ এক অজানা শিহরণে থরথর করে কেঁপে উঠল। এই একটিমাত্র শব্দ কবুল বদলে দিল তার পরিচয়, তার অস্তিত্ব। সে কারো অর্ধাঙ্গিনী হয়ে গেল, তার নব জীবনের সূচনা ঘটল। তাদের মাঝে সেই সাদা ফুলের পর্দাটি ধীরে ধীরে সরিয়ে দেওয়া হলো। ফারাজের দৃষ্টি গিয়ে স্থির হলো তার বিবাহিত স্ত্রী রুমাইসা হক রুশদির উপর। নিজের অজান্তে লজ্জায় চোখ সরিয়ে নিল ফারাজ। এই লজ্জার কারণ খুঁজে পেল না ফারাজ। ফারাজ আবারও সাহস সঞ্চয় করে তাকালো রুশদির মুখ পানে। চাপা কান্নার ফলে রুশদির নাক গাল রক্তিম হয়ে উঠেছে। হাতের মুঠোর টিস্যু দিয়ে সে বারবার চোখ মুছছে। রুশদির এই রূপের দিকে তাকিয়ে ফারাজের হৃদয় এক ভিন্ন অনুভূতি জেগে উঠল। কিছুক্ষণ আগেও এই একই মেয়েকে দেখছিল সে, তখন এমন কোনো ঝড় ওঠেনি মনে। কিন্তু এখন কেন এই অনিন্দ রূপ তাকে মোহচ্ছন্ন করছে? কেন তার হৃদস্পন্দন আজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? উত্তরটা হয়তো ওই একটি শব্দের মাঝেই লুকিয়ে আছে, কবুল। সম্পর্কের একটি বৈধ নাম পাওয়ার সাথে সাথেই কি তবে হৃদয়ের বন্ধনগুলো এভাবে আলগা হয়ে যায়? কাজী সাহেব তখন হাত তুলে মোনাজাত ধরলেন। মোনাজাতের ফাঁকে রুশদি আর চোখে এক পলক ফারাজকে দেখে নিল। পরক্ষণেই বিদ্যুৎ বেগে দৃষ্টি নামিয়ে ফেলল সে। মনের ভেতর তখন এক অবিশ্বাস্য বিস্ময়। খানিক আগেও যে পুরুষটি তার কাছে সম্পূর্ণ অচেনা কেউ ছিল, এক নিমিষে সেই হয়ে গেল তার ইহকালের পরম আশ্রয় আর জীবনসঙ্গী। আজ থেকে তার নামের শেষে যুক্ত হলো এক নতুন পরিচয়, সরফরাজ খানের অর্ধাঙ্গিনী। কথাটি মনে হতেই রুশদির সারা শরীর এক মৃদু মৃদু কম্পনে শিউরে উঠল। কবুল বলার পর অপর মানুষটির জন্য যে শিহরণের তরঙ্গ তাদের অঙ্গ দিয়ে বয়ে গেল, এটাই প্রকৃতি, ফার্স্ট লাভ। দুপুর গড়িয়ে তখন ঘড়ির কাঁটা 3টে ছুঁই ছুঁই। দীর্ঘ আনুষ্ঠানিকতা আর বিয়ের দীর্ঘ অনুষ্ঠান শেষে যখন কাজিনদের দলবল নিয়ে ফারাজ আর রুশদি খাবারের টেবিলে বসলো,
তখন টেবিল জুড়ে হাসাহাসি আর আড্ডার রোল। টেবিলের মধ্যমণি হয়ে আছে বিশাল এক রাজকীয় বিয়ে বিয়ে সাগরানা। রূপলি বড় থালায় সাজানো আস্ত দুটো ভুনো করা হরিণ, যার চারপাশে ঘিরে শুয়ে আছে মচমচে লালচে রঙের বেশ কটি আস্ত মুরগির মোসাল্লাম। পোলাওয়ের পাহাড়ের খাজে খাজে জাফরানের রং আর কাজু কিশমিশের সরাসরি, এক কথায় এলাহি কারবার। ফারাজ বসেছে রুশদির বাপাসের চেয়ারে, ঠিক সামনেই শান আর সিফাত। ফারাজের কোলে বসে আছে ছোট্ট পুচকে শের। রুশদি তার ডান পাশের চেয়ার টেনে বসিয়েছে তিথিকে। এই অচেনা ভিড়ে তিথি পাশে থাকলে রুশদির কেন জানি একটু ভরসা হয়, অস্বস্তিটা কমে। রুশদির খিদেটা মরে গেছে সেই সকালেই। এখন এত সব রাজকীয় পদের গন্ধেও তার রুচি ফিরছে না। তার উপর ফারাজের ভাই বউরা যেভাবে দুজনকে ঘিরে রসালো রসিকতা শুরু করেছে, তাতে লজ্জায় রুশদি প্লেটে মুখ নামিয়েও স্বস্তি পাচ্ছে না। তার উপর গলার ভারী সোনার গহনা আর লেহেঙ্গার ওজন যেন চেপে বসেছে তার শরীরে। এসবের ভারে তার শরীর ভেঙে আসছে। খাওয়া শেষে শান্তি নেই, আবার সে সাজানো পুতুলের মতো স্টেজে গিয়ে বসা। মেহমানদের আবদারে দাঁত বের করে যান্ত্রিক হাসি হাসতে হাসতে গাল দুটো ব্যথা হয়ে এলো রুশদির। টানা 4-5 ঘন্টা এক আসনে বসে থাকা যে কি যন্ত্রণার, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। কোমরটা যেন ছিঁড়ে আসছে। সামনে হাই ভলিউমে গান বাজছে আর একদল ছেলে মেয়ে পাগলের মতো নাচছে। এসব বোরিংনেসের সাথে দেখতে হচ্ছে তার। ফারাজ মাঝে মাঝে কাজ আছে বলে উঠে গিয়ে ঘুরে ফিরে আসছে, কিন্তু রুশদিকে বসে থাকতে হচ্ছে মূর্তির মতো। এভাবে বসে থাকতে থাকতে কোমরে জং ধরে গেছে তার। দাঁড়ালে বোধহয় আর হাঁটতেই পারবে না মনে হচ্ছে রুশদির। আবার মাথাটা ধপধপ করে উচ্চ শব্দে। সব মিলিয়ে রুশদির অবস্থা বেহাল। স্টেজের সামনে নাচতে থাকা ভিড়টার দিকে তাকিয়ে রুশদি দেখল শান আর সিফাতের সাথে শেরও তাল মিলিয়ে লাফাচ্ছে। ফারাজ অনেকক্ষণ হলো উঠে গিয়েছে, এখনও ফেরার নাম নেই। নাচতে নাচতে যখন শের একদম হাঁপিয়ে উঠল, তখন টলমল পায়ে এসে রুশদির কোল ঘেঁষে বসলো সে। রুশদি তখনও একা বসে আছে, ফারাজ এখনও আসেনি। শেরের কপালে জমে থাকা ঘামটুকু হাতে থাকা টিস্যু দিয়ে মুছে দিয়ে রুশদি আদরে গলায় জিজ্ঞেস করলো, কি হলো, তোমার নাচ শেষ? শের বুক ভরে একটা শ্বাস নিয়ে চট করে মাথা নেড়ে উত্তর দিল, নাও। রুশদি একটু হেসে আবার শুধালো, তার মানে আরও নাচবে? শের এবার বেশ উৎসাহ নিয়ে উপর নিচ মাথা নাড়ালো। রুশদি আর কিছু বলল না। ঠিক সেই মুহূর্তে শান এক প্রকার টলতে টলতে এসে পাশের সোফায় ধপ করে বসে পড়ল। নাচের চোটে তার গায়ের পাঞ্জাবিটা একদম গায়ের সাথে সেটে আছে, ঘাম চুয়ে পড়ছে কপাল বেয়ে, মনে হচ্ছে যেন এইমাত্র গোসল করে এসেছে সে। শান কোনো মতে বুক ভরে কয়েকবার শ্বাস নিল, তারপর কিছুটা সামলে নিয়ে রুশদির দিকে ফিরে জিজ্ঞেস করলো, ভাবি, তোমার বোন কোথায়? তাকে তো দেখছি না। শানের এ কথায় রুশদির ভ্রু কুঁচকে এলো। রুশদি তো কোনো বোন নেই, তবে সে কার কথা বলছে? রুশদি অবাক হয়ে শুধালো, আমার বোন? শান হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, ওই যে খাবার টেবিলে তোমার পাশে বসেছিল, কি যেন নাম মেয়েটার? শান মাথা চুলকে জোর দিয়ে মনে করার চেষ্টা করলো নামটা। কিছুক্ষণ পর রুশদি তার দ্বিধা কাটিয়ে দিল। তিথির কথা বলছেন? শানের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, তিথি। ও তোমার বোন না? রুশদি কোনো সংকোচ না রেখে মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, বোনই তো। কোথায় সে? তাকে তো দেখছি না। শানের কণ্ঠস্বরে কেমন এক অস্থিরতা। রুশদি একটু অবাক হলো, শান কেন তিথিকে এভাবে খুঁজছে? হয়তো বিয়ানের খুনসুটি বা নিছক মজা করার কোনো রসদ খুঁজছে। সে স্বাভাবিকভাবেই বলল, তিথি তো নাইদের সাথে ছবি তুলতে গেল, আশেপাশে আছে কোথাও। নাহিদ নামের এক ছেলের সঙ্গে তিথি একা একা ছবি তুলছে শুনে মুহূর্তেই শানের যেন কলিজার পানি শুকিয়ে এলো। একরাশ উৎকণ্ঠা আর চোখে মুখে খেলে গেল। সে কি তবে ভুল জায়গায় মন দিয়ে ফেললো? তিথির জীবনে কি আগে থেকে কেউ আছে? বুকটা দুরু দুরু কাঁপছে তার। শান অতি কষ্টে নিজের জড়তা কাটিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, নাহিদ? নাহিদ কে? রুশদি নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমার ছোট ভাই।
এই কয়েক সেকেন্ড শেষে শানের দেহে যেন প্রাণ ফিরে এলো। একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে গা এলিয়ে সোফায় ধপ করে বসে পড়ল, যেন বড় এক বিপদের হাত থেকে বেঁচেছে সে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে মনে মনে হাসলো শান, তারপর শান্ত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। চারপাশে গান আর মানুষের শোরগোলের মাঝে হুট করেই ছোট্ট শের রুশদির কোলের উপর মাথা রেখে ডাকলো, মম। রুশদি শেরের চুলে হাত বুলিয়ে আদরে গলায় বলল। হুম। শের তার বড় বড় চোখের নিষ্পাপ চাহনি রুশদির মুখে স্থির করে বলল, নাও ইউ আর মাই অফিসিয়ালি মম, রাইট? হুম, একদম তাই। তোমার পুরো নাম কি মম? রুশদি একটু অবাক হয়েই তাকালো শেরের দিকে। রুমাইশা হক রুশদি, কিন্তু হঠাৎ আমার পুরো নাম জানার এত শখ কেন? শের একদম বাচ্চাদের মতো সরল মনে হাসি মুখে বলল, কারণ এখন থেকে কেউ যদি আমাকে আমার মম এর নাম জিজ্ঞাসা করে, আমি তোমার নাম বলবো, কারণ তুমি এখন থেকে আমার অফিসিয়ালি মম। ঠিক আছে না মম? বলেই খিলখিল করে হেসে দিল শের। সেই হাসিতে যেন মুক্ত ঝরছে। বিকেলের পড়ন্ত রোদে বাচ্চার সেই অমলিন হাসিটা ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র দৃশ্য। শেরের এই ছোট্ট একটা কথা যেন তীরের মতো রুশদির বুকে বিঁধল। রুশদির বুকটা এক অজানা মায়ায় টনটন করে উঠল। রুশদি মুহূর্তে অনুভব করতে পারল এই পুচকেটার করুণ ইতিহাস। হয়তো স্কুলে বা কোনো সামাজিক অনুষ্ঠানে কতবার ওকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তোমার মায়ের নাম কি? তখন হয়তো এই নিষ্পাপ মুখটা কালো হয়ে যেত, হয়তো মাথা নিচু করে ভিজে গলায় বলতো, আমার মা নেই। আহারে, কত বড় এক শূন্যতার পাহাড় এই ছোট্ট মনটা একা হয়ে বেরিয়েছে এতদিন। রুশদি নিজেকে সামলে নিয়ে একটু ঝুঁকে শেরের নাকটা আলতো করে টেনে দিল, বলল, অবশ্যই এটাই বলবে। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি, চিৎকার করে বলবে রুমাইশা হক রুশদি। আর আমার একমাত্র পুচকে বাবুটার নাম হলো শেহরান খান শের। ওকে? শের বৃদ্ধাঙ্গুলে উঁচিয়ে দারুণ কায়দায় বলল, ওকে। পৃথিবীর কিছু আত্মার সম্পর্কের কাছে রক্তের সম্পর্ক হার মেনে যায়। জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হওয়ার জন্য প্রয়োজন এক বিশাল হৃদয়ের আলিঙ্গন। রুশদি আর শেরের মাঝে আজ যে সম্পর্কের সেতুবন্ধন হলো তা রক্তের বাঁধনের চেয়েও অনেক বেশি শক্তিশালী। একজন পরীর মতো নারী আর এক অবুঝ শিশুর মতো এই আত্মার টানই প্রমাণ করে জন্ম দিলেই মা হওয়া যায় না। বাসা থেকে ফোন আসায় প্যান্ডেলের কানের পর্দা ফেটে যাওয়া মিউজিক থেকে বাঁচতে তিথি একটু নির্জনতার খোঁজে রিসর্টের ফাঁকা দিকে চলে এলো। সন্ধ্যা গড়িয়ে অন্ধকারটা এখন বেশ জাঁকিয়ে বসেছে। রিসর্টের বাগানের এক কোণে একটা কাঠের বেঞ্চিতে এসে ধপ করে বসলো সে। ফোনের ওপাশ থেকে কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে না নেটওয়ার্কের ঝামেলার কারণে। তার উপর উটকো উপদ্রব হিসেবে যোগ হয়েছে মশা। এক একটা মশা যেন এক একটা ড্রাগন কিংবা ডাইনোসর। এই সাইজের মশা যে দুনিয়ায় হয় তা তিথির ধারণাতেও ছিল না। হাত পা চুলকাতে চুলকাতে ফোনের কথা শেষ করলো সে। বিরক্তির চরম সীমায় পৌঁছে তিথি নিজের হাতের উপর বসা একটা হৃষ্টপুষ্ট মশা পিষে দিয়ে গজগজ করে বলল, এগুলো মশা নাকি ডাইনোসর? খেয়ে দিয়ে যত রক্ত বানিয়েছিলাম মনে হয় সব এক সুযোগে শুষে নিল। তিথি অপেক্ষা করছে নাহিদের জন্য। এই কদিনে নাহিদের সঙ্গে ওর বেশ চমৎকার একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। ছেলেটা যেমন চটপটে তেমনি অমায়িক। তিথি ওকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখে। দুজনে মিলে পুরো বিয়ে বাড়ি মাতিয়ে রেখেছে। কিন্তু এখন জুস আনতে গিয়ে নাহিদ যে কোথায় হাঁ হলো কে জানে। তার ফেরার নাম গন্ধ নেই। তিথির এই অপেক্ষার মাঝে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো। হ্যালো বিয়াইন। তিথি ভ্রু কুঁচকে ওভাবেই বসে রইল। সে ভাবল নিশ্চয়ই অন্য কাউকে ডাকছে। রুশদির শ্বশুরবাড়ির লোকজনের সাথে তার তো তেমন সখ্যতা নেই, তাকে আবার বিয়াইন বলে সম্বোধন করার মতো কে আছে। কিন্তু পরক্ষণেই সে কণ্ঠটা আরও কাছ থেকে শোনা গেল। আরে বিয়ান, আপনাকে বলছে। তিথি এবার চোখ তুলে তাকাতেই দেখলো সামনে শান দাঁড়িয়ে। গতকাল যার সঙ্গে এক দফা পায়ে পাড়া দিয়ে ঝগড়া হয়েছিল তার, আজ 32 পাটি দাঁত বের করে সেই সামনে দাঁড়িয়ে হাসছে। তিথি বিরক্তিও হলো না, আবার খুব একটা আহ্লাদিতও হলো না। নির্লিপ্ত গলায় শুধালো, জি বলুন।
শান কোনো কথা ছাড়াই তিথির থেকে কিছুটা দূরত্ব রেখে বেঞ্চিতে বসে পড়ল। এরপর বেঞ্চের হাতলে এক হাত রেখে তাতে মাথা এলিয়ে দিয়ে একদম সোজাসুজি তিথির চোখের দিকে তাকালো। শানের চোখে আজ অন্যরকম এক ঘোর। চঞ্চল শান মুহূর্তেই যেন একটু গম্ভীর হয়ে গেল। নিজের গলার স্বরকে যতটা সম্ভব দৃঢ় করে সে বলল, দেখো খুব সিরিয়াস, আর আমার ধৈর্য জিনিসটা বড্ড কম, তাই 7-5 না ভেবে সোজাসুজি বলে দিচ্ছি, আই লাভ ইউ। স্তব্ধ হয়ে গেল চারপাশ। মশার গুনগুনানি কিংবা দূরের সাউন্ড বক্সের আওয়াজ সবই যেন তিথির কানের পাশ দিয়ে বয়ে গেল। শানের কথা শুনে তিথির চোখজোড়া কপালে উঠে গেল। এভাবে সোজাসুজি কেউ কাউকে বলে, যেখানে ভালো করে চেনা জানাই নেই কোনো পূর্ব পরিচয়, হুট করে আকাশ থেকে পড়ার মতো কেউ এমন প্রপোজ করে বসতে পারে? তা তিথির ভাবনারও বাইরে ছিল। দুনিয়াতে এত ডিরেক্ট মানুষ যে থাকতে পারে তা আজ সে চাক্ষুষ প্রমাণ পেল। তিথি নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারল না, অবিশ্বাসের সুরে বলল, আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন নাকি উল্টোপাল্টা কিছু গিলেছেন তাই মাথার ঠিক নেই? শান একদম সোজা হয়ে বসলো, বলল, দেখো আমি মজা করতে ভালোবাসি ঠিকই, কিন্তু সিরিয়াস বিষয় আমি একদম হারকিপটা। আমি তোমাকে নিয়ে ফুললি সিরিয়াস। বিশেষ না হলে চলো এখন বিয়ে করে ফেলি। কাজী সাহেব বোধহয় এখনো আছে, দেরি করলেই বিদায় নিতে পারেন। চলো শুভ কাজটা সেরে ফেলে। তিথি এবার আসলেও হয়ে গেল। এক তো একদিনের পরিচয়ের প্রপোজ, তার উপর সরাসরি বিয়ের কথা। এ কি পাগল নাকি মস্ত বড় অভিনেতা? তিথি ভাবল, বিয়াই যেহেতু হয়তো একটু বেশি রসিকতা করছে। সেও পাল্টা মজা নেওয়ার জন্য ঠোঁট বাঁকিয়ে বলল, কিন্তু সমস্যা তো একটাই মিস্টার, আমি তো আপনাকে ভালোবাসি না, তাই বিয়ের প্রশ্নই আসে না। শান এবার গা এলিয়ে দিয়ে দারুণ এক হাসি দিল, তারপর একটু ঝুঁকে বলল, দেখো তুমি আমাকে ভালো নাই বা বাসো, আমি তোমাকে বাসি, এটাই যথেষ্ট। বিয়ের পর এইসব নিয়ে কোনো ক্যাচেল হবে না। আগে চলো লাইফটা সেটিং করি। বিয়ের পর তোমাকে এত ভালোবাসবো যে তুমি নিজেই ভালোবাসতে বাধ্য হবে। তখন তুমি আমার পেছনে ঘুরে বলবে, ওগো শান সাহেব, দয়া করে আমাকে একটু কম ভালোবাসুন। আপনার এত ভালোবাসে আমার সুগার হয়ে যাচ্ছে, এত ভালোবাসা আমার আর সইছে না। বিশ্বাস করো, তখন তুমি আমার ভালোবাসার যন্ত্রণায় পালানোর রাস্তা খুঁজে পাবে না। তাই বলছি, সময় থাকতে চলো নেকাটা সেরে ফেলে। তিথি কিছুক্ষণ চুপচাপ তার দিকে আর চোখে তাকিয়ে রইল, তারপর কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, আই থিঙ্ক আপনার মাথায় আসলেও সমস্যা আছে, দ্রুত কোনো ডাক্তার দেখান, না হলে অবস্থা বিকটিক হতে পারে। মগজটা বোধহয় রোস্টের সাথে চিবিয়ে খেয়ে ফেলেছেন। বলেই তিথি আর এক মুহূর্ত দাঁড়ালো না। বিরক্তি আর একরাশ বিস্ময় নিয়ে হনহনিয়ে প্যান্ডেলের দিকে হাঁটা দিল। শান সেখানেই বসে থাকলো। সে অপলক দৃষ্টিতে তিথির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তিথির রাগী হাঁটার ভঙ্গি দেখে সে আনমনেই হাসলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলল, মিয়া বিবি রাজি তো কে কারকে কাছে, তুমি কবুল বলো, আমি লাভ ইউ টু বলছি। রাত তখন 10টা। রিসোর্টের একটি সুসজ্জিত কক্ষে রুশদিকে নিয়ে আসা হলো। গোলাপের পাপড়ি আর রজনীগন্ধার সুবাসে ঘরটা ম করছে। রাইমা খান আর আরও কয়েকজন মিলে রুশদিকে বিছানায় ঠিক মাঝখানে বসিয়ে দিল। রুশদির বুকের ভেতরটা তখন দুরু দুরু কাঁপছে। এক অজানা অস্থিরতা আর জড়তা তাকে ঘিরে ধরেছে। সে কোনো মতেই চাচ্ছে না তার পাশে থাকা একমাত্র ভরসা তিথি ঘর থেকে এখনই চলে যাক। রুশদি আলতো করে তিথির হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখে ইশারায় পাশে বসতে বলল। তিথিও বান্ধবীর মনের অবস্থা বুঝতে পেরে কোনো আপত্তি না করে তার পাশে জেকে বসলো। রুমে তখন ফারাজের কাজিন আর ভাবিদের আড্ডার জোয়ার। বিয়ে আর বাসর রাত নিয়ে তাদের একের পর এক রসালো এবং কিছুটা লজ্জাজনক কথাবার্তায় রুশদি যেন কুঁকড়ে যাচ্ছিল। একটা মেয়ে বাইরে যতই চঞ্চল বা দুরন্ত হোক না কেন, জীবনের এই বিশেষ মোড়ে এসে তাকে লজ্জায় নুয়ে পড়তেই হয়। রুশদির গাল দুটো লজ্জায় লাল হয়ে জবা ফুলের মতো হয়ে আছে। এরই মধ্যে ভিড় ঠেলে এগিয়ে এলেন রুশদির সৎনানি, বয়স্ক মানুষ, অভিজ্ঞতার ঝুলি ভারী। তিনি পরম মমতায় রুশদির মাথায় হাত বুলিয়ে দিয়ে দাম্পত্য জীবনের বেশ কিছু গভীর ও সুন্দর জ্ঞান দিলেন, যা রুশদির কানে বেশ ভালোই লাগছিল। কিন্তু পরক্ষণেই তিনি যেন নিজের আদি নানি সুলভ রূপে ফিরে এলেন। লোক লজ্জার তোয়াক্কা না করে একদম রুশদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন,
জামাই সোহাগ দেখাইলে আবার ডরাইস না। এমন সরাসরি এবং অদ্ভুত কথা শুনে রুশদি যেন লজ্জার সাগরে ডুবে গেল। তার মনে হচ্ছিল সে যদি এখনই মাটির সাথে মিশে যেতে পারত। নানিকে মৃদু শাসনের সুরে ধমক দিয়ে ঢিল্লয়ে বলল, ধুর নানি, এসব কি বলো? আমি তোমার নাতনি না? রুশদি খুব সতর্ক ছিল যাতে ঘরের বাকিরা এই গোপন কথা শুনতে না পায়, তাহলে তো রক্ষা নেই, মজার পাহাড় বয়ে যাবে। কিন্তু একদম গা ঘেঁষে বসে থাকা তিথির কান এড়ালো না কথাটা। রুশদির এমন অপ্রস্তুত অবস্থা দেখে তার কৌতূহল দ্বিগুণ বেড়ে গেল। সে চোখ টিপে রুশদিকে ফিসফিসিয়ে শুধালো, এই নানি কি বললো রে? তিথির প্রশ্নে নানি নিজেই দাঁতহীন মারি বের করে একগাল হেসে উত্তর দিলেন, কইলাম যে নিজে তো বিয়া করলি, এখন তোর বান্ধবীরও একটা ভাতা জুগটিয়া দে। নারীর এমন সোজাসাপটা গ্রাম্য রসিকথায় তিথি লজ্জায় জিভ কাটল। ধুর নানি, যা তো বলো না তো। তিথির এই অপ্রস্তুত অবস্থার নানির রসিকথায় ঘরে উপস্থিত বাকি মেয়েরা একযোগে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসি ঠাট্টা আর চুটকি চলল আরও বেশ কিছুক্ষণ। রুমের আবহাওয়াটা যেন রুশদির জন্য ক্রমশ অসহ্য হয়ে উঠছে। রুশদি থুতনিটা বুকের সাথে ঠেকিয়ে মাথা নিচু করে বসে রইল। তার মনে হচ্ছে এই লজ্জার প্রহর যেন আর শেষ হবে না। এক একটা মুহূর্ত যেন একটা অনন্তকাল। তার খুব ইচ্ছে করছে এই মুহূর্তে যদি কেউ তাকে এই ঘর থেকে উদ্ধার করত। এদের এসব ধারালো আর লজ্জাজনক প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে যেন নিঃশব্দে গুমড়ে মরাই ভালো। সে অতি কষ্টে কাঁপা কাঁপা গলায় বলল, তেমন কিছু না ভাবি। রুশদি চুপ করে রইল। সে জানে এই মানুষদের পাল্টা উত্তর দেওয়া মানে হলো আগুনের মুখে ঘি ঢালা। এদের প্রশ্নের উত্তর দিলে লজ্জা দেওয়ার জন্য এরা আরও 4টা কথা খুঁজে পাবে। তাই সে চুপ থাকা বেছে নিল। কিন্তু তিথির সহ্য শক্তি তখন একদম তলানিতে ঠেকেছে। ছোটবেলা থেকে এসব দেখলে চুপ করে থাকতে পারে না। আর তার প্রিয় বান্ধবীর এমন অপ্রস্তুত অবস্থা দেখে তার মেজাজ এখন তুঙ্গে। এইসব চম্পা টাইপ ভাবিদের অকারণ কৌতূহল আর কুরুচিপূর্ণ রসিকতা তিথির কাছে স্রেফ নীচতা মনে হলো। তিথি আর নিজেকে সামলাতে পারল না। সে ভাবিটির দিকে শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত মার্জিত শিরোয় বলল, ভাবি, লজ্জা জিনিসটা কিন্তু মানুষের খুব বড় একটা অলংকার। অন্যকে লজ্জা দিতে গিয়ে নিজের লজ্জা শরমের মাথাটা এভাবে না খেলে কি ভালো হতো না? মানবতার ফেরিওয়ালাও ভালো, কিন্তু এতটাও না। রুমের হাসিটা মুহূর্তেই থেমে গেল। তিথি থামলো না। সে আরও স্পষ্ট গলায় বলল, অন্যকে বেশি লজ্জা দিতে দিতে নিজের ভান্ডারটা যেন আবার খালি না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। নিজের লজ্জাটা নিজের কাছে সযত্নে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। এত লজ্জার ফেরিওয়ালা সেজে মানবতার সেবা না করলে বরং সবই স্বস্তিতে থাকতো। ভাবিটির মুখটা মুহূর্তেই তেতো করল্লার মতো হয়ে গেল। তিথির এমন ঠান্ডা মাথায় দেওয়া ছাদ ছোলা জবাবের বিপরীতে কিছু বলার মতো শব্দ তার জানা নেই। তিনি কিছুক্ষণ বড় বড় চোখে তিথির দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা ভেংচি কেটের আগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেলেন। তার সাথে সাথে বাকি রসিকদের দলটিও মুখ কালো করে ঘর ছাড়ল। মুহূর্তেই পুরো ঘরটিতে যেন প্রশান্তি নেমে এলো। বড় একটা আপদ বিদায়ের হাওয়ায় রুশদি যেন বুক ভরে দীর্ঘশ্বাস ফেলল। সে কৃতজ্ঞতার সাথে তিথির হাতের উপর চাপ দিল। তিথি হাসল, যেন বলতে চাইল, আমি থাকতে তোকে কেউ অপদস্থ করতে পারবে না। ঘড়ির কাঁটা তখন রাত 10:40 ঘর ছুঁই ছুঁই। বাসর ঘরের দরজায় যেন এক ছোটোখাটো যুদ্ধ জয় করে ফারাজকে ভেতরে ঢুকতে হলো। দরজায় দাঁড়িয়ে থাকা কাজিনদের দলের সাথে দীর্ঘ কষাকষির পর শেষমেশ 1000 টাকার এক বান্ডিল ধরিয়ে দিয়ে সে মুক্তি পেয়েছে। ফারাজ তো এক পর্যায়ে বিরক্ত হয়ে বলেই ফেলেছিল, এত দরদাম করে আমার রুমে ঢোকার কোনো দরকার নেই, তোরাই থাক, বউ তো আমারই, আমি পরে বুঝে নেব। বাসঘরে ঢুকতে লাখ টাকা দিতে হবে না, থাক, আমি চললাম। অবশেষে অনেক তর্কের পর রফা হলো এক বান্ডিলে। ফারাজ ঘরে ঢুকেই একটা স্নিগ্ধ আবেশ তাকে ঘিরে ধরল। পুরো ঘর জুড়ে সাজানো কাঁচা ফুলের সুবাসে মম করছে। রুমটা ভেতর থেকে লক করে দিয়ে কিছুটা অস্বস্তি মেশানো পায়ে সে বিছানার এক কোণে এসে বসলো। বিছানার ঠিক মাঝখানে নাক অবধি লম্বা ঘুমটা টেনে পাথরের মূর্তির মতো বসে আছে রুশদি। ফারাজ শেরওয়ানির পকেট থেকে একটা চেন আর একটি মখমলের ছোট বক্স বের করলো।
চেকটা রুশদির দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল। এটা নাও। রুশদি ঘোমটার আড়াল থেকে হাত বাড়িয়ে চেকটা নিল, কিন্তু চেকের অঙ্কের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো 50 লক্ষ টাকা। এত বিশাল অঙ্কের টাকা কিসের জন্য? রুশদির বিস্ময়ে ভ্রু কুঁচকে এলো। সে মাথার ঘোমটাটা খানিকটা সরিয়ে ফারাজের চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলো। এটা কিসের জন্য? ফারাজ নির্লিপ্ত ভঙ্গিতে প্রত্যুত্তর করল। তোমার দেনমোহর। আর এটাও নাও। বলেই সে হাতে সে মখমলের বক্সটা এগিয়ে ধরল। রুশদি এবার আর বক্সটা হাত দিয়ে স্পর্শ করলো না, শুধু কৌতূহলী চোখে তাকিয়ে থেকে পুনরায় প্রশ্ন করল। আর এটা কিসের জন্য? ফারাজ এবার আর কোনো জবাব দিল না। সে বক্সটা খুলে ভেতর থেকে একজোড়া নিখুঁত কারুকার্য খচিত স্বর্ণের চিকন বালা বের করলো। তারপর মৃদু স্বরে বলল। হাত দাও। রুশদি অদ্ভুত এক ঘোরের মধ্যে পড়ে গেল। নিজের অজান্তে সে তার ডান হাতটা ফারাজের দিকে বাড়িয়ে দিল। কেন সে এমন করছে, কেন তার ভেতরে কোনো দ্বিধা কাজ করছে না, তা সে নিজেও জানে না। ফারাজ অতি যত্নে তার নিপুণ মনোযোগের সাথে রুশদির হাতে বালা পরিয়ে দিতে লাগলো। আজ সারাদিন ভারী গহনার ভার সইতে না পেরে রুশদি আগেই হাতের সব চুড়ি খুলে ফেলেছিল। এখন তার শূন্য হাতের কবজিতে কেবল ফারাজের দেওয়া ভালোবাসার চিহ্নটুকু চকচক করছে। ফারাজের হাতের স্পর্শ যখন রুশদির ত্বকে লাগলো, তখন তার হৃদের স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক অদ্ভুত অপার্থিব অনুভূতি তার সমস্ত স্নায়ুতে খেলে যাচ্ছে। সে নিজেকে ফেরাতে না পেরে ফারাজের চোখের দিকে তাকালো। ফারাজের চোখের মনি হালকা আকাশ নীল, যেন শান্ত এক সমুদ্র। রুশদি বেশিক্ষণ সেই নীল সমুদ্রে ডুবে থাকতে পারল না। লজ্জায় চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকালো। ফারাজ তখন অত্যন্ত মনোযোগের সাথে তার বাঁ হাতেও বালাটি পরিয়ে দিচ্ছে। রুমের নিস্তব্ধতায় দুজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। রুশদি অনুভব করলো এই মানুষটির ছোঁয়া কেন যেন তার মনে এক অন্যরকম প্রশান্তি আর ভালো লাগার বীজ বুনে দিচ্ছে। রুশদি এবার নিজের ভেতরের সংকোচটুকু ঝেড়ে ফেলে সরাসরি ফারাজের দিকে তাকালো। কিছুটা কৌতূহলী গলায় শুধালো। একটা প্রশ্ন করেছিলাম আপনাকে। ফারাজ বালার কাজগুলো একবার দেখে নিয়ে নিচু স্বরে বলল। আমি বলল বিয়ের রাতে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য বিশেষ কোনো উপহার থাকা উচিত, তাই নিয়ে এলাম। কে পছন্দ করেছে এটা? কাজগুলো খুব সুন্দর তো। রুশদি মুগ্ধ নয়নে হাতের বালার দিকে তাকিয়ে বলল। ফারাজ এবার রুশদির দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। মৃদু স্বরে বলল। পছন্দটা আমারই, আমি নিজে কাস্টমাইজ করিয়েছি। ও। রুশদি শুধু এইটুকুই বলল। সে হাতের বালা দুটো ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। ঘরের ভেতর এখন পিনপতন নীরবতা। ফারাজ নিঃশব্দে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা বলতে চায়, কিন্তু শব্দগুলো সাজিয়ে উঠতে পারছে না। অনেক সময় পার হয়ে গেল, যখন ফারাজ কিছু বলল না, তখন রুশদি নীরবতা ভাঙল। বলল। যা বলতে চান দ্বিধা না করে চট করে বলে ফেলুন। ফারাজ রুশদির দিকে ঘাড় ঘোরালেও তার দৃষ্টি স্থির হয়ে রইল বিছানায় পড়ে থাকা গোলাপের পাপড়িগুলোর উপর। অনেকক্ষণ পর সে বলল। যা বলতে চাই তা বলতে অনেকটা সময় লাগবে, পরে বলবো। এখন কি নফল নামাজ পড়বে না? রুশদি মাথা নেড়ে সায় দিল। পড়বো তো। তাহলে তুমি উজু করে নাও। রুশদি নিজের ভারী বিয়ের পোশাক আর সাজগোজের দিকে একবার তাকালো। এক প্রকার অনুমতির সুরেই ফারাজকে জিজ্ঞেস করলো। এগুলো কি চেঞ্জ করে নিব? ফারাজ পূর্ণ দৃষ্টিতে এবার রুশদির দিকে তাকালো। লাল লেহেঙ্গার ভারী গহনায় রুশদিকে একদম সারফারাজ খানের অর্ধাঙ্গিনী মনে হচ্ছে। ফারাজ নরম গলায় বলল। হ্যাঁ, বদলে নাও, নাহলে তো উজু হবে না। ফারাজের অনুমতি পেয়ে রুশদি বিছানা ছেড়ে উঠল। তিথিকে দিয়ে সে আগে ভাগেই তার কমফোর্টেবল একটি 3 পিস আনিয়ে রেখেছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একে একে ভারী গহনাগুলো খুলে রাখলো সে। এরপর ওয়াশরুমে ঢুকে ডলে ডলে মুখের সব মেকআপ তুলে ফেলল। প্রথমে শুধু অজু করার কথা ভাবলো। সারাদিনের ক্লান্তি আর ঘাম তাকে গোসল করতে বাধ্য করলো। ফ্রেশ হয়ে অজু শেষ করে যখন সে বের হয়ে আসলো, ওয়াশরুমের ছিটকিনি খোলার শব্দ হতেই বিছানা থেকে ফারাজ সেদিকে তাকালো। রুশদি ভেজা চুলে হালকা পায়ে ফারাজের দিকে এগিয়ে এলো। তার সাধারণ সাজ আর স্নিগ্ধ মুখশ্রীর মায়াবী রূপ দেখে ফারাজ যেন এক পলক স্থির হয়ে রইল। রুশদি কাছে এসে শান্ত গলায় বলল। আমার অজু শেষ, আপনি অজু করে আসুন। রুশদির কথা শুনে ফারাজ ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি এবার পূর্ণভাবে রুশদির উপর নিবদ্ধ হলো।
সে এক পলকে পা থেকে মাথা অবধি রুশদিকে পরখ করে নিল। সদ্য গোসল করে আসা রুশদির শরীরে এখন এক অদ্ভুত পবিত্রতা আর সিক্ত স্নিগ্ধতা। তার পরনে ল্যাভেন্ডার রঙের হালকা একটি জর্জেট থ্রি পিস। ফর্সা গলা আর কানের পাশ দিয়ে টুপটুপ করে 2-1 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে।